নোয়াপুর গ্রামে সরলা তার 17 বছরের মেয়ে রীতার সাথে বাস করত। রীতা পরোপকারী হলেও একটু লোভী স্বভাবের ছিল। সরলা ফল বিক্রি করে তার সংসার চালাতো। এভাবে মা মেয়ের দিন বেশ ভালোই কাটছিল। রীতা, মা রীতা, কাঠগুলো কেটে আনলি রে মা, তাড়াতাড়ি কাঠগুলো রান্নাঘরে রেখে আয় তো, তোর সাথে যে একটু জরুরি কথা আছে। মা, তুই তো রোজ রোজ জঙ্গলে কাঠ কাটতে যাস, তাই তোর সঙ্গে একটা জরুরি কথা আছে, তাই আমার কথাগুলো তুই মন দিয়ে শোন। মারে, আমি ছোটবেলা থেকে লোকের মুখে শুনে এসেছি ওই জঙ্গলের পূবে যে নদীটা আছে, ওই নদীর ধারে নাকি দুটো অদ্ভুত বাড়ি আছে। ওই বাড়ি দুটো নাকি ভুতুড়ে বাড়ি। আর জানিস তো মা, ওই বাড়ি দুটো নাকি সবাই দেখতে পায় না। যদি নাকি কেউ ওই বাড়ি দুটো দেখতে পায় তবে তার অনেক বিপদ হয়। তাই আমি তোকে সাবধান করছি মা, তুই কিন্তু ওই নদীর ধারে কখনোই যাবি না। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, তুমি এ নিয়ে এত ভেবো না তো, আমি কখনোই ওই নদীর ধারে যাব না। এভাবে মা মেয়ের দিন বেশ ভালোই কাটছিল। একদিন রীতা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। হঠাৎ করে তখন রীতার মায়ের কথা তার মনে পড়ে যায়, আর রীতা কৌতূহল বশত সে নদীর ধারে চলে যায় আর দেখে সেখানে একটা বানর আহত হয়ে পড়ে আছে। আহারে, বানরটার গায়ে কত আঘাত লেগেছে, ওর পা দিয়ে কত রক্ত ঝরছে, এই বানরটাকে যে আমায় সাহায্য করা উচিত। এসব কথা বলে রীতা জঙ্গল থেকে কিছু জড়িপুটি এনে বানরটার পায়ে লাগিয়ে দেয়, আর সাথে সাথেই বানরটার পা থেকে রক্ত পড়া কমে যায়। আর কিছুক্ষণ পর বানরটি সুস্থ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রীতা আবারও নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করে, আর কিছু দূর যেতেই রীতা তার সামনে সে দুটো বাড়ি দেখতে পায়। একে কি, দুই বাড়ি? তাও আবার একটা সোনার বাড়ি আর একটা হচ্ছে রূপোর বাড়ি। একবার দেখি তো এই বাড়ির ভেতরে কি আছে। কিন্তু আমি কোন বাড়িতে আগে যাব? সোনার বাড়িতে আগে যাব নাকি রূপোর বাড়িতে? ধুর বাবা, অত না ভেবে আমি বরং সোনার বাড়িতেই যাই। এরপর রীতা সোনার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তো রীতা ভীষণ অবাক হয়ে যায়। ও মা, এখানে তো দেখছি কত সোনা, আর এখানকার সবকিছু একদম সোনা দিয়ে তৈরি। আমি বরং এখান থেকে বেশ কিছু সোনা নিয়ে বাড়িতে যাই, এসব পরে আমাদের সংসারের কাজে লাগবে। এই বলে রীতা সোনার বাড়ি থেকে বেশ কিছু সোনা নিয়ে বাড়িতে চলে যায়। রীতা বাড়িতে এসে তার মাকে সব কথা খুলে বলে, আর এসব কথা শুনে সরলাও অনেক খুশি হয়ে যায়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন, আর রীতার হঠাৎই সেই দুই বাড়ির কথা মনে পড়ে যায়। আচ্ছা, সেই দিন তো আমি শুধু সোনার বাড়ির ভিতরেই ঢুকেছিলাম, কিন্তু রূপোর বাড়িতে তো আমি যাইনি। আচ্ছা, ওই রূপোর বাড়িতে কি আছে? আজ বরং আমি ওই নদীর ধারে গিয়ে রূপোর বাড়িতে ঢুকবো আর দেখবো তাতে কি আছে। এসব কথা বলে রীতা নদীর ধারে যায়, আর গিয়ে আবারও সেই দুই বাড়ি দেখতে পায়। তারপর রীতা রূপোর বাড়িতে প্রবেশ করে। হে ভগবান, রূপোর বাড়ির সবকিছুই তো দেখছি রূপো দিয়েই তৈরি। আজ বরং আমি এখান থেকে বেশ কিছু রূপা নিয়ে যাই, কিন্তু আমি কি রূপো নিব? আচ্ছা, রূপো তো আর তেমন মূল্যবান কোনো জিনিস নয়, রূপোর থেকে তো সোনার মূল্য অনেক বেশি। না, আমি বরং এইসব রূপো না নিয়ে গিয়ে সোনাই নিয়ে যাই। আজ তো আমি সোনার বাড়ি থেকে অনেক বেশি সোনা নিয়ে বাড়িতে যাব। এরপর রীতা রূপোর বাড়ি থেকে বেরিয়ে সোনার বাড়িতে যায়। এরপর রীতা সেই সোনার বাড়িতে গিয়ে অনেক সোনা নেয়। এভাবে রীতার লোভ অনেক বেড়ে যায়। রীতা অনেকগুলো সোনা নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর বেরিয়ে আসতে দেখে রীতার হাতের সেই সোনাগুলো শুকনো কাঠ হয়ে গেছে, আর দুই বাড়িও অদৃশ্য হয়ে গেছে। এসব দেখে তো রীতা অনেক অবাক হয়ে যায়। হে ভগবান, এইসব আবার আমার সঙ্গে কি হচ্ছে? আমার হাতের এতগুলো সোনা কি করে শুকনো কাঠ হয়ে গেল? আর তাছাড়া এই বাড়ি দুটো কোথায় অদৃশ্য হয়ে গেল? আমি তো এসবের কোনো কিছুই বুঝতে পারছি না। হে ঈশ্বর, এবার কি হবে ঈশ্বর? রীতার কথা শেষ হতে না হতেই সেখানে একটা পরী প্রকট হয়, আর রীতাকে বলতে থাকে, লোভী মেয়ে কোথাকার, এই দুই বাড়ি যে আমার, আর আমি ভালো মানুষদের এই দুই বাড়ির সোনা এবং রূপা দিয়ে সাহায্য করি। কিন্তু আমি আমি তো তোকে চিনতে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুই অনেক ভালো মনের মানুষ। সেদিন যখন তুই ওই অসহায় বানরটাকে সাহায্য করেছিলি, সেদিন আমি ভেবেছিলাম তুই অনেক ভালো মনের মানুষ, আর তাই তো আমি এই সোনা আর রূপোর ঘর দুটো প্রকট করেছিলাম। কিন্তু আমি বুঝতেই পারিনি আর তোর এমন লোভের জন্য যে তোর হাতে থাকা সব সোনাগুলো শুকনো কাঠ হয়ে গেছে, আর তার সাথে সাথে সোনা ও রূপার দুই বাড়িও অদৃশ্য হয়ে গেছে। আর তোর এমন লোভের জন্য আমি তোকে অভিশাপ দিয়েছি, তুই একটা রূপোর পুতুল হয়ে এখানেই পড়ে থাকবি।
এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সাথে সাথেই রীতা একটা রূপোর পুতুলে পরিণত হয় আর সেখানেই পড়ে থাকে। সন্ধে যে হয়ে গেল, আমার মেয়েটা তো এখনো বাড়িতে ফিরলো না। ও তো কখনো এমন দেরি করে না, তবে আজ আবার আমার মেয়েটার কি এমন হলো? না, আমার মন তো আর সায় দিচ্ছে না। আমি বরং আমার রীতাকে একবার জঙ্গলে খুঁজতে যাই। এরপর সরলা জঙ্গলে যায় আর গিয়ে তো রীতাকে দিশেহারা হয়ে খুঁজতে থাকে, কিন্তু সরলা রীতাকে কোথাও খুঁজে পায় না। এতে সরলা ভীষণ হতাশ হয়ে পড়ে, আর হঠাৎই সরলার সেই দুই বাড়ির কথা মনে পড়ে যায় যেখান থেকে রীতা সোনাগুলো নিয়ে এসেছিল। হে ভগবান, রীতা আবার ওই সোনার বাড়িতে যায়নি তো? নিশ্চয়ই ওই দুই বাড়ির কাছেই ও গেছে। আচ্ছা, আমার মেয়েটা আবার কোনো বিপদে পড়েনি তো? না না, যাই যাই, আমি বরং সেখানে গিয়ে মেয়েটাকে দেখে আসি, আমার মেয়েটা আবার কোনো বিপদে পড়েছে কিনা। এসব কথা বলে সরলা নদীর ধার দিয়ে হাঁটতে থাকে, কিন্তু সরলা কিছুতেই সেই দুই বাড়ি খুঁজে পায় না। আর কিছু দূর যেতে সরলা একটা পুতুল দেখতে পায়। হায় ঈশ্বর, এটাই তো আমার মেয়ে রীতা। কিন্তু আমার মেয়েটা এমন রূপোর পুতুল হয়ে এখানে পড়ে আছে কেন? সরলার কথা শেষ হতে না হতেই সেখানে পরী প্রকট হয়, আর পরীকে দেখে তো সরলা ঘাবড়ে যায়। ভয় পেও না তুমি, আসলে রীতা যে আমার অভিশাপে এমন হয়ে গেছে। আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু রীতা যে অতিরিক্ত লোভ করেছিল, আর তাই ওর এমন অবস্থা। দোহাই তোমার, দোহাই লাগে পরী, তুমি দয়া করে আমার মেয়েটাকে মানুষ বানিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মেয়েটার কোনো দিনও এখানে আসবে না। একটু দয়া করো পরী, আমার মেয়েটার উপর তুমি একটু দয়া করো। সরলার এমন কান্নাকাটি দেখে পরীর মনে অনেক মায়া হয়, আর সে রীতাকে আবারও তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দেয়। রীতাকে মানুষ রূপে ফিরে আসতে দেখে সরলা তো ভীষণ খুশি হয়। এরপর সরলা পরীকে ধন্যবাদ দেয়, আর সেখান থেকে খুশি মনে তার মেয়েকে নিয়ে বাড়িতে ফেরে। এরপর পরীও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। করিম 21 বছর বয়সী একটা ছেলে। ও শহর থেকে পড়াশোনা করত। ভার্সিটির ছুটিতে গ্রামে এসেছে, সাথে তার কিছু বন্ধু এসেছে গ্রাম দেখতে। নানি, শুনলাম আজ রাতে নাকি গ্রামে যাত্রাপালা হবে। আমি তো কখনো যাত্রাপালা দেখিনি, আর বন্ধুরাও বলেছিল ওরাও দেখতে যাবে। না না, তুই এতদিন পর গ্রামে এসেছিস, তোর কোথাও যেতে হবে না রাত বিরেতে। তুই বরং বাড়িতেই থাক। যাই না নানি, আমার যাত্রাপালা দেখার অনেক শখ। শহরে কি আর এসব হয়? তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে সাবধানে যাস। করিম তার বন্ধু আর একটা ভাই রহিম ও সমবয়সী চাচা আকবরকে নিয়ে বেরিয়ে পড়ে। সেই গ্রামে ছিল বহু পুরনো এক জমিদার বাড়ি। জমিদাররা কেউ আর এখানে থাকে না। সবাই বলে সেই জমিদার বাড়ির দিঘিটা নাকি পরীদের কবলে। মাঝে মাঝে নাকি সেই পরীদেরকে দেখা যায়, আর যেই যুবক সেই পরীদেরকে দেখে তাকে পরীরা তাদের পরীর দেশে নিয়ে যায়। করিমদেরকে সেই দিঘির পাড় দিয়েই যাত্রাপালা দেখতে যেতে হচ্ছে। বেশ কয়েকজন একসাথে থাকায় কারো কোনো সমস্যা মনে হয়নি। রাত তখন 10টা বাজে। সবাই তখন যাত্রাপালার আসরে গিয়ে উপস্থিত হয়। অবশেষে পৌঁছালাম। সেই কত দূর থেকে এই যাত্রাপালা দেখার জন্য এসেছি। এবার শান্তিমতো যাত্রাপালা উপভোগ করি। সবাই বেশ আনন্দ নিয়ে যাত্রাপালা দেখতে শুরু করে। প্রায় রাত 11:30টায় যাত্রাপালা শেষ হয়ে যায়। তখন করিমের বন্ধুরা বলে গ্রামটি তারা ঘুরে দেখবে। তাই করিম, রহিম আর আকবর মিলে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। চল আমরা যাই, ওরা তবে গ্রামটি ঘুরে দেখুক। দেরি করে বাড়ি ফেরা যাবে না। চল চল তাড়াতাড়ি। হ্যাঁ চল। এরপর তিনজন মিলে বাড়ির জন্য যেতে থাকে। তাদের বাড়ি যেতে একটা বড় চাষের জমি পার হতে হয়, আর তারপরই সে পরীদের দিঘি পার হতে হয়। এত রাতে এমন জায়গা, তার উপর জায়গার নামে এত অদ্ভুত ধরনের কথাবার্তা। পুরো নিস্তব্ধ, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। গা একদম শিউরে ওঠার মতো অবস্থা। করিম এবার একটু ভয় পেতে লাগলো। এই, আমার ভাই, এখানে ভয় লাগছে। এত বড় ফাঁকা জমিতে আমরা ছাড়া আর কেউ নেই, তার উপর আবার ঘুটঘুটে অন্ধকার, আরও ঝিঝি পোকার ডাক। সবকিছু মিলিয়ে ভয়ে গা ছমছম করছে। কথা না বলে তাড়াতাড়ি পা চালা। এই বলে তিনজন যেই না সামনে এগোতে যাবে, অমনি হঠাৎ কোনো উজ্জ্বল আলো তাদের চোখে পড়ে।
তারা সেদিকে তাকিয়ে যা দেখে তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় একটা বেশ লম্বা মেয়ে, সুন্দর জামা পরা, মুখে যেন সুন্দরের আলো জ্বলছে, কোমর অবধি লম্বা লম্বা চুল, আর পেছনে দুটো জল জলে ডানা। এই ডানা থেকে বেরিয়ে আসছে আলোর রোশনি। কারো আর বুঝতে বাকি নেই যে এবার তাদের বিপদ আছে। সবাই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কোনো যুবক যদি এত সুন্দর মেয়ে তার চোখের সামনে দেখতে পায় তবে সে কখনো চোখ ফেরাতে পারবে না। আর এমনি এক পর্যায়ে রহিম ভয়ে সেখানে বেহুশ হয়ে যায়। এবার কি হবে? রহিম তো বেহুশ হয়ে পড়েছে। আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু কিভাবে পালাবো? রহিম তো জ্ঞান হারিয়েছে। আমি দিঘি থেকে পানি এনে ওকে জাগানোর চেষ্টা করছি। এরপর করিম দৌড়ে গিয়ে সে পরীর দিঘি থেকে পানি এনে রহিমের মুখের উপর ছিটাতে থাকে, কিন্তু রহিমের জ্ঞান ফিরে না। তখনই করিমরা দেখতে পায় এক খুনখুনি বৃদ্ধা সাদা পাঞ্জাবি পরা, মুখে মিষ্টি একটা হাসি নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। করিমদের কাছে এসে বৃদ্ধটি একটা সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সব কিছু জানি। তোমাদের সাথে সেই পরীকে দেখে বেহুশ হয়ে গেছে। তোমরা তিনজন একসাথে আছো, তাই পরী কিছুই করতে পারছে না। যদি একা হতো তবে পরী তাকে নিয়ে পরী দেশে চলে যেত। তবে আপনি কে, আর এসব আপনি কি করে জানতে পারলেন? আমি সব কিছু জানি। আমি হলাম জিন। প্রায় 200 বছর ধরে আমি জঙ্গলে থাকছি। আমার চোখের সামনেই পরীরা কত যুবককে তাদের দেশে উড়িয়ে নিয়ে গেছে। আমার পুটলিতে একটা কাচের শিশি আছে, এর ভেতরে যা পানি আছে তা নিয়ে ওর ওপর ছিটিয়ে দাও, ওর জ্ঞান ফিরে আসবে। এরপর তোমরা ওকে নিয়ে ওখান থেকে চলে যাও। করিম শিশিটি নিয়ে রহিমের উপর পানি ছিটিয়ে দেয়, আর সাথে সাথেই রহিমের জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফিরতেই রহিম সেই বৃদ্ধটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। না জানি কি অদ্ভুত জিনিস দেখছে সে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, তবে আজ পরীর তোমাদেরকে অনেক বিরক্ত করবে। তোমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। যখন পরীরা আসবে তখন তাদের সাথে কোনো খারাপ আচরণ করবে না। যাও এবার, যাও এবার তোমরা খুব সাবধানে। এই বলে বৃদ্ধ সেখান থেকে চলে যায়, আর ওরা তিনজন পরীর দিঘির উপর দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ তাদের তিনজনকে ঘিরে কয়েকটা পরী উঠতে থাকে। তাদের থেকে আলো ছড়িয়ে পড়ছে, আর খুব সুন্দর মুগ্ধকর ঘ্রাণ আসছে। ওরা সবাই এইসব দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এভাবে যে ঘিরে আছেন, আমাদের যে বাড়ি যেতে হবে, এমনিতেই বেশ দেরি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের পৌঁছে দেব। তোমরা অনেক ভালো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমরা যে আমাদেরকে দেখেছো তা কখনো কাউকে বলতে পারবে না। যদি তোমাদের মধ্যে কেউ কখনো ভুল করেও কাউকে কোনো কিছু বলো, আর যদি কেউ ভুল করেও কোনো কিছু জানতে পারে, তবে তোমাদের 3 যুবকের যে কোনো একজনকে আমরা পরীর দেশে নিয়ে যাব। আর যদি কখনো কাউকে পরীর দেশে নেওয়া হয় তবে সে আর কোনোদিনও ফিরতে পারবে না। আমরা কথা দিচ্ছি, আমরা কখনো কাউকে কিচ্ছু বলবো না। সত্যি তোমরা অনেক ভালো। চলো তবে এবার তোমাদের পৌঁছে দিয়ে আসি। আর কথা দিয়েছো তা কখনো ভেঙো না, তবে কিন্তু বড় বিপদ। এরপর পরীরা মিলে তাদের তিনজনকে তাদের জায়গায় পৌঁছে দিয়ে আসে। কি রে করিম, আসতে এত দেরি কেন হলো? রাত কটা বাজে দেখেছিস? গ্রামটা একটু ঘুরে দেখতেই দেরি হয়ে গেছে নানি। যা, এবার ঘুমিয়ে পড়, রাত তো আর কম হয়নি। করিম গিয়ে শুয়ে পড়ে। কিছুদিন পর করিম আবার শহরে চলে যায়, আর এই কথাগুলো তারা কখনোই কাউকে জানাতে পারেনি।